আমাদের যা কিছু ঘিরে আছে প্রাকৃতিক, সেটাই হলো প্রকৃতি। আর সেই প্রকৃতির কথা ভাবতে গেলে আমাদের 50% কিন্তু ঘিরে আছে কে বলতো? আকাশ। সুতরাং আকাশ আমাদের কাছে সব থেকে বড় প্রকৃতি বলে আমি মনে করি। তাই আজকে চলো একটু প্রকৃতির গল্প করা যাক। আজ থেকে হাজার হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষরা যখন আকাশের দিকে তাকাতেন, তাদের মনে অনেক প্রশ্ন জাগতো। আকাশটা কি? আকাশটা কোথায়? আকাশের গায়ে যে আলোর বিন্দুগুলো আমরা তারা বলে বলি, তার সঙ্গে পৃথিবীর কি কোনো যোগাযোগ আছে? এই সমস্ত প্রশ্নের মধ্যে দিয়ে জন্ম নিয়েছিল জ্যোতির্বিজ্ঞান। তাই জ্যোতির্বিজ্ঞানকে যেমন মানব সভ্যতার একটি প্রাচীনতম বিষয় হিসাবে চিহ্নিত করা যায়, তেমন আধুনিক বিজ্ঞানের ক্ষেত্রেও জ্যোতির্বিজ্ঞানকে একটি বিরাট প্রধান বিষয় হিসাবে উঠে এসেছে। স্থান এবং কাল, স্পেস এবং টাইম, এই দুটোরই বিরাট ব্যাপ্তি জুড়ে জ্যোতির্বিজ্ঞানের প্রসার। কেন? আমি যখন দূরের কোনো তারাকে দেখছি, আমরা শুধু অনেক দূরের তারাকে দেখছি না, আমরা যা দেখতে পাচ্ছি সেই দূরের তারাটির অনেক বছর আগেকার ছবিটা। কেন সেটা বলবো। আর এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে সমস্ত অজানা তত্ত্ব এবং জ্ঞান ভাণ্ডারে যেন চাবিকাঠি রয়েছে জ্যোতির্বিজ্ঞানের কাছে। তাই আধুনিক দিনে জ্যোতির্বিজ্ঞান, জ্যোতির পদার্থবিদ্যা, ব্রহ্মাণ্ড তত্ত্ব ও সংশ্লিষ্ট গণিত বিদ্যা মানে অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোফিজিক্স, কসমোলজি এবং ম্যাথমেটিক্স, এই সবগুলো এত প্রাধান্য পেয়েছে যে মাত্র গত 20 বছরে 2000 থেকে 2020-তে 17 জন বিজ্ঞানী 6 বার পদার্থবিদ্যায় নোবেল জয়ী হয়েছেন এই বিষয়গুলির। আর সারা পৃথিবী জুড়ে যেন 30-40 বছর ধরে একটা 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 তোলপাড় শুরু হয়েছে। সমস্ত দেশ, ছোট বড়, গরিব ধনী, তারা প্রাণপণে চেষ্টা করছে বড় বড় মান মন্দির, অবজারভেটরি, দূরবীন, টেলিস্কোপ তৈরি করা। দেখো না, ফ্রান্স দেশের এই দুর্গম পিরানিজ পর্বতমালার উপরে গড়ে উঠেছে এই ছোট্ট অবজারভেটরি বা মান মন্দির। এর নাম হচ্ছে পিক ডু মিডি। তুমি যদি এখানে কোনোদিন যাও, মানে আমি বার দুয়েক গেছি, একটা অভূতপূর্ব অভিজ্ঞতা। তৈরি করতে খরচ হয়েছে প্রায় $30 কোটি। হাওয়াইয়ান দ্বীপপুঞ্জের একটা ছোট দ্বীপ যার নাম মনাকিয়া। এই মনাকিয়া দ্বীপে সমুদ্র পৃষ্ঠ থেকে 14,000 ফিট ওপরে 15টি দেশ 12টি বিরাট বিরাট দূরবীন তৈরি করেছে। সব থেকে ছোট দূরবীনটির খরচ হয়েছে প্রায় $50 কোটি। সুতরাং বুঝতে পারছো কি প্রভূত পরিমাণে অর্থ ব্যয় করে চেষ্টা চলছে মহাকাশকে জানার। আর শুধুমাত্র যে সাদা আলো, যে আলোয় তুমি সবকিছু দেখতে পাচ্ছ, আমি দেখতে পাচ্ছি, চাঁদ সূর্য আলো ছড়াচ্ছে, শুধু সেই আলো নয়, রেডিও তরঙ্গে, রেডিও যে শোনো, সেই রেডিও তরঙ্গেও মহাকাশকে কিন্তু দেখার চেষ্টা হচ্ছে। দেখো না, 100 মিটার, ওই যে রেসের সময় 100 মিটার ছোটে, 100 মিটার ব্যাসের এই রেডিও দূরবীন। তবে তোমাদের শুনলে আজকে ভালো লাগবে যে পৃথিবীর সব থেকে বৃহত্তম দূরবীনটি এখনো তৈরি হয়নি, পুরোটা কাজ শুরু হয়েছে। পৃথিবীর সব থেকে বৃহত্তম দূরবীনটির নাম ইংরেজিতে TMT, 30 মিটার টেলিস্কোপ। একটা 30 মিটার ব্যাসের বিরাট আয়না দিয়ে এই দূরবীনটি তৈরি। এই দূরবীনটি তৈরি করতে এত খরচ যে কোনো একটি দেশ বানাতে পারছে না। 5টি দেশ সহযোগিতার হাত বাড়িয়েছে: আমেরিকা, চায়না, অস্ট্রেলিয়া, জাপান এবং ভারতবর্ষ। ভারত সরকার 4 বছর আগে ঠিক করেছেন যে এই দূরবীনটি বানাতে ভারত সরকার 1700 কোটি খরচা করবে। একটা যন্ত্র বানাতে 1700 কোটি। যাই হোক, চলে আসে আকাশের গল্পে। রাতের আকাশ। আমার তো মনে হয় আজ থেকে হাজার হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষরা যখন আকাশের দিকে তাকাতেন, তাদের মনে প্রশ্ন জাগতো, যে আলোর বিন্দুগুলো আমরা দেখি, তারা, তাদের পেছনের মানেগুলো কি? কিন্তু কোনো মানে খুঁজে পেতেন না। কিন্তু মানুষের ধর্ম হলো কোনো কিছু দেখলে তা বুঝতে না পারলে কোনো একটা মানে খুঁজে বার করা। তার ফলে কি হলো, আকাশের বিভিন্ন দিকে ঘন সন্নিবিষ্ট কয়েকটি তারাকে মনে মনে চিহ্নিত করে সরল রেখা দিয়ে যোগ করে বিভিন্ন কাল্পনিক আকৃতির কথা ভাবতে শুরু করলেন তারা। এইভাবে সারা আকাশটাকে তারা 88টা ভাগে ভাগ করে ফেললেন। প্রতিটি ভাগকে একটা চিহ্নিত করা হলো এরকম একটি কাল্পনিক ছবি দিয়ে, যাদেরকে আজকালকার দিনে আমরা বলি তারামণ্ডল বা কনস্টেলেশন।
এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এখন তো ইন্টারনেটের যুগ, এখন এই কল্পনার যুগে বেঁচে থেকে লাভ কি, এগুলোর নাম জেনে আমাদের সুবিধা কর। আমাকে যদি প্রশ্ন করো আমি বলবো এখনো সুবিধা আছে। একটা উদাহরণ দিই। ধরো তোমরা দল বেঁধে তোমাদের এই স্কুল থেকে হিচ হাইকিং এ গেছো, সন্ধে হয়েছে, আকাশে চাঁদ নেই, রাস্তা গেছে হারিয়ে। সকালে শুনেছিলে দক্ষিণ দিকে গেলে একটা লোকালয় পাবে, একটা গ্রাম পাবে, কিন্তু দক্ষিণ দিকটা কোন দিক? আকাশের গায়ে যদি দেখো সপ্তর্ষি মণ্ডল, 7টি তারা দিয়ে একটি প্রশ্নবোধক চিহ্নের মতো, তার শেষ দুটি তারাকে মনে মনে যোগ করে যদি কাল্পনিকভাবে আকাশের দিকে প্রসারিত করো, একটি তারায় গিয়ে আটকে যাবে। যে তারাটায় আটকালো সেটি হলো ধ্রুব তারা, পোল স্টার, নর্থ স্টার। আর যে মুহূর্তে তুমি পোল স্টার জানতে পারলে, ধ্রুব তারা জানতে পারলে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বার করতে অসুবিধা হলো না। সুতরাং আজকের দিনেও কিন্তু এই ধরনের চিহ্নগুলো, যেগুলো সাংকেতিক, কাল্পনিক, কিন্তু আমাদের কাজে লাগে। ছোটবেলায় আমরা LKG 1, LKG 2 সবাই তোমরা পড়েছো সৌরজগতের গল্প। মধ্যে সূর্য, তাকে ঘিরে ঘুরছে 8টা গ্রহ, আরো অনেক বস্তু ঘুরে চলেছে। কিন্তু আজকে শুধুমাত্র এই ছবি নয়, আমরা এই ছবির বাইরে বেরিয়ে সত্যিকারের সূর্য, গ্রহগুলোর সম্পর্কে একটু জান। প্রথমেই বলি চাঁদ, সূর্য, পৃথিবীর গল্প। সূর্য, চাঁদ আর পৃথিবী, বলবি এগুলো তো সব পড়েছি আমরা, কিন্তু আমার মনে হয় তোমাদের যদি কেউ প্রশ্ন করে, আচ্ছা তোমরা তো অনেক পড়েছো, তোমরা পড়েছো যে পৃথিবী নাকি সূর্যকে প্রদক্ষিণ করে চক্কর কাটে প্রতি বছর। আচ্ছা কি গতিবেগে, কি স্পিডে ঘোরে বলো তো? কজন জান? 29.5 কিলোমিটার প্রতি সেকেন্ড। আচ্ছা ভাবো তো, এমন একটা গাড়ি বেরিয়েছে 1 সেকেন্ডে 30 কিলোমিটার যায়। বলবে দূর, 1 সেকেন্ডে 30 কিলোমিটার কি করে যাবো? কিন্তু ভুলে যেও না, তুমি, আমি, পৃথিবীর 780 কোটি মানুষ, কোটি কোটি প্রাণ, আমাদের বেঁচে থাকার প্রতিটা মুহূর্ত গড়ে 30 কিলোমিটার বেগে ছুটে চলেছে। ভাবলে অবাক লাগে। আমি এটাও তোমাদেরকে দেখাবো যে একটা অদ্ভুত জিনিস। আমরা তো ভাবি যে আমি পৃথিবীতে মানুষ, সব থেকে বুদ্ধিমান জীব, আমাদের কত ক্ষমতা, আমাদের যারা বড়রা তারা কত কিছু দেশ চালাচ্ছে, অন্যের সঙ্গে ঝগড়া করছে, কারোর সঙ্গে ভাব ভালোবাসা করছে, সবকিছু করছে। তাদের জন্যই তো আমরা পৃথিবীতে বেঁচে আছি। বা আমার বাবা মা রোজগার করছেন, আমরা তার জন্য খাচ্ছি, পড়াশোনা করছি, আবার আমি বড় হয়ে চাকরি করব, আবার আমার নিজের সংসার হবে, চলছে জীবন। কিন্তু তোমরা কি জানো পৃথিবীতে যে প্রাণ হয়েছে, আমরা যে আছি, এটা কিন্তু কয়েকটা অ্যাক্সিডেন্টের ফল, আকস্মিক ঘটনার প্রকাশ ছাড়া কিছু না। আশপাশের কথা প্রথমে চলে আসি পৃথিবী আর তার চারপাশের আকাশটার কথায়। পৃথিবী মধ্যিখানে আর তার চারপাশের আকাশটা মনে মনে ভাবো একটা গোল বলের ভেতরটার মতো। পৃথিবীর যে বিষুব রেখা, ইকুয়েটার, তাকে মনে মনে আকাশের দিকে প্রসারিত করো। আকাশের গায়ে একটি কাল্পনিক বৃত্ত রচিত হবে, তাকে বলা যাক মহাজাগতিক বিষুব রেখা, সেলেস্টিয়াল ইকুয়েটার। এবার তোমরা সবাই জানো যে পৃথিবী 365.25 দিনে সূর্যকে একবার ঘুরে আসে। কিন্তু আমাদের কি মনে হয় জানো? আমাদের মনে হয় পৃথিবীতে বসে সূর্য যেন পৃথিবীকে কেন্দ্র করে 1 বছর 1 পাক ঘুরে আসে। কেন? ধরো আমি পৃথিবী, সূর্য এখানে, আমি দেখছি সূর্যকে, কিন্তু আকাশটা আমার কাছে একটা দ্বিমাত্রিক প্রেক্ষাপট, একটা যেন স্ক্রিনের মতো। আকাশের গায়ে আমি সূর্যকে আজকে এখানে দেখব, আজ থেকে 1 মাস পরে আমি ঘুরতে গিয়ে যখন এখানে চলে আসবো পৃথিবী, তখন সূর্যকে দেখবো এইখানে, 3 মাস পরে দেখবো ওই দিকে। তাহলে দেখো আমি ঘুরছি, কিন্তু আমার মনে হচ্ছে সূর্য যেন আমার চারিদিকে একটা চক্কর কেটে আসছে। সূর্যের এই আপাত চক্রাকার কক্ষপথটিকে আকাশের গায়ে বলা হয় ক্রান্তি রেখা বা ক্রান্তি বলয়, ইংরেজিতে বলে দ্য ইক্লিপটিক। আমার মনে হয় তোমরা বোধহয় ক্লাস 3-4 পড়ে ফেলেছো যে পৃথিবী যে অক্ষের উপর ভর করে সূর্যের চারিদিকে ঘোরে, আর যে অক্ষের বা অ্যাক্সিসের ওপর ভর করে তার নিজের চারিদিকে 24 ঘন্টায় একবার চক্কর খায়, এই দুটি অক্ষ পরস্পরের সমান্তরাল নয়, 23.5 ডিগ্রি হেলানো। আর ওই হেলানো বলেই দুটি কাল্পনিক তল, নীল রঙের মহাজাগতিক বিষুব তল আর হলুদ রঙের ক্রান্তি তল, পরস্পরকে ছেদ করে একটি সরল রেখা বরাবর। সেই সরল রেখার যে দুটি এন্ড পয়েন্ট, প্রান্তিক বিন্দু, তাদের কথা আসে। 22 বা 23 মার্চ সূর্য এই বিন্দুতে আসে, সেদিনকে আমাদের কাছে ঠিক যতটা দিন ততটাই রাত্রি, মোটামুটি 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। মার্চ, এপ্রিল, মে, 21 জুন, এই আর কিছুদিন পরে সূর্য এই বিন্দুতে পৌঁছলে সেদিন অন্তত উত্তর গোলার্ধ, নর্দার্ন হেমিস্ফিয়ারের মানুষের জন্য সব থেকে লম্বা দিন। সেই 4টের সময় দিন শুরু হবে, 6:30টায় শেষ হবে, আর সব থেকে ছোট রাত। 22 সেপ্টেম্বর সূর্য আবার অন্য প্রান্তিক বিন্দুতে পৌঁছলে আবার সমান দিন সমান রাত। আর 21 বা 22 ডিসেম্বর সূর্য এই দক্ষিণ বিন্দুতে পৌঁছলে সেদিন ওই শীতকালে আর কি, আমাদের 22 ডিসেম্বর সব থেকে ছোট দিন বড় রাত। তো দিন ছোট রাত বড়র এই খেলাটা ঘটে
ওই দুটি অক্ষ পরস্পরের থেকে হেলে আছে। আর এই দুটি অক্ষ পরস্পরের থেকে হেলে আছে বলেই পৃথিবীতে না ঋতু পরিবর্তন হয়, শীত গ্রীষ্ম হয়। বলবে হ্যাঁ হয় না, তা শীত গ্রীষ্ম হয় জেনে আমার লাভটা। তোমরা কি জানো পৃথিবীতে যদি ঋতু পরিবর্তন না হতো কি হতো? পৃথিবীতে যদি ঋতু পরিবর্তন না হতো, এই তাপমাত্রা টেম্পারেচারের কম বেশি না হতো, পৃথিবীর মহাসাগরের বুকে কোনো জলের স্রোত জন্মাতো না। ওশান কারেন্টস, মহাসাগরের বুকে কোনো জলের স্রোত না জন্মালে আবহাওয়া মণ্ডলে মানে বাতাসে কোনো বাতাসের স্রোত থাকতো না। আর বাতাসের স্রোত না থাকলে মেঘ একদিকে জন্মে সমুদ্র মহাসাগরের উপর জন্মে পৃথিবীর উপর এসে পুঞ্জীভূত হয়ে বৃষ্টি হয়ে ঝরে পড়ে পৃথিবীকে সুজলা সুফলা করতে পারতো না। তার ফলে পৃথিবী জন্মের পরপরই একটি ধুধু মরুভূমিতে রূপান্তরিত হতো, সেখানে কোনোদিন কোনো প্রাণের স্পন্দন থাকতো। তাই বন্ধুরা, তুমি আমি যে বেঁচে আছি ভেবো না আমাদের অনেক ক্ষমতা অনেক অর্থ বলে বেঁচে আছি। ওই অ্যাক্সিডেন্ট 23.5 ডিগ্রি হেলে আছে বলেই পৃথিবীতে ঋতু পরিবর্তন এবং আমাদের বেঁচে থাকে। এবার আসি আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপারে, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। আমরা এইটা নিয়ে কাগজে, টেলিভিশনে, ইউটিউবে, ফেসবুকে অনেক দেখেছি। কি হয়, একদিকে সূর্য, মধ্যিখানে চাঁদ, একদিকে পৃথিবী, সূর্যের আলো পড়ছে চাঁদের উপর, চাঁদের ছায়া পড়ছে পৃথিবীর একটা ছোট্ট অঞ্চলের উপর। আর সেই অঞ্চলের মানুষেরা সেই মুহূর্তে দেখছেন যেন সূর্য নেই, কালো হয়ে গেছে। এই আর কিছুই না। অথচ এই সূর্যগ্রহণকে ঘিরে এখনো অনেক লোকের মনে অনেক ভুল ধারণা আছে। এটা করতে নেই, ওটা করতে নেই, জল খেতে নেই, পুজো করতে হয়, কোনো দরকার নেই। মহাজাগতিক প্রাকৃতিক ঘটনা। দেখো না, তোমাদের দেখানোর জন্য একটা সত্যিকারের ভিডিও কিভাবে ধীরে ধীরে সূর্যকে ঢেকে ফেলছে চাঁদ, আমাদের পৃথিবী থেকে তাই দেখতে পাচ্ছি। দেখো, আস্তে আস্তে সূর্য পুরোটা ঢাকা পড়ছে, তারপরে পুরোটা ঢাকা পড়ে গেল, আবার বেরিয়ে। অভূতপূর্ব সুন্দর একটা দৃশ্য। এই ছবিটা খুব বিরল, মহাশূন্য থেকে নেওয়া, মহাকাশ থেকে। দেখো, চাঁদের ছায়া পড়েছে পৃথিবীর ওপরে একটা অঞ্চলের। এই অঞ্চলের মানুষেরা এই মুহূর্তে কিন্তু আকাশের দিকে তাকিয়ে দেখছেন সূর্য যেন নেই। আর পরের ছবিটা তোমাদের দেখানোর জন্য যাতে খুশি হও, পৃথিবী তার নিজের চারিদিকে যখন ঘুরছে, 24 ঘন্টা একবার পুরোটা ঘোরে তো, যখন ঘুরছে দেখো ওই চাঁদের ছায়াটা কি করে একদিক থেকে অন্য দিক পৃথিবীর চলে চলে যায়। এটিকে বলে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের পথ। সব থেকে চওড়া প্রায় 160 কিলোমিটার হতে পারে। এই ধরনের একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় বিজ্ঞানীরা সূর্যকে এক নতুন ভাবে দেখতে পেলেন সূর্য পৃষ্ঠ থেকে বেরিয়ে আসছে দুধ সাদা একটা বিকিরণ, যা অন্য সময় চোখে পড়ে না। প্রশ্ন করে উত্তর পেয়ে তো হতবাক। জানা গেল সূর্য পৃষ্ঠ থেকে প্রতি সেকেন্ডে গড়ে 16 লক্ষ টন, 16,000 টন আয়নিত, 16 লক্ষ হাজার টন, হাজার কেজি আয়নিত কণা বেরিয়ে আসছে। এই আয়নিত কণাদের গড় গতিবেগ সেকেন্ডে 450 কিলোমিটার। এই প্রচন্ড গতিবেগের ফলে এরা যে কোনো অণু, পরমাণু, অ্যাটম বা মলিকিউলের উপর পড়লে মুহূর্তে ভেঙে চুরমার করে। এই আয়নিত কণার স্রোত যখন সূর্যের যে চৌম্বকীয় ক্ষেত্র, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে ভ্রমণ করে, তখন এই দুধ সাদা বিকিরণ। তার মানে কালকে সকালে সূর্য যখন আবার উঠবে, আমি যদি এই সূর্যের তলায় ছাদে গিয়ে দাঁড়াই, সূর্য পৃষ্ঠ থেকে এই আয়নিত কণা, চার্জ পার্টিকেল আমার শরীরে এসে পড়া মাত্র মুহূর্তের মধ্যে আমি ভস্মীভূত হতে বাধ্য। বেঁচে আছি কেন? আসবো সে কথা। জোয়ার ভাটা, আমরা সবাই উপকূলবর্তী এলাকায় থাকি, দীঘাতে বেড়াতে গেছি, সুন্দরবনে বেড়াতে গেছি, এমনকি গঙ্গাতে যখন জোয়ার আসে সেই সময় দেখেছি জল কিরকম উঠে আসে। কেন ওঠে? অনেকেই বলেন চাঁদ জলকে আকর্ষণ করে। অভিকর্ষজ আকর্ষণ। অভিকর্ষজ ব্যাপারটা কি? আমরা যে পৃথিবীতে দাঁড়িয়ে আছি, লাফালে পড়ে যাই কেন? যেন পৃথিবী আমাদের ধরে টানছে। পৃথিবীর যে এই আকর্ষণী ক্ষমতা, এটিকে বলে অভিকর্ষজ বল, ইংরেজিতে বলে গ্র্যাভিটি, গ্র্যাভিটেশনাল ফোর্স। আর অনেকের মতে এই চাঁদের এই গ্র্যাভিটেশনাল ফোর্স বা অভিকর্ষজ বলের ফলে পৃথিবীর জল ফুলে ফেপে ওঠে। কিন্তু হিসাব করলে দেখা যায় যে সূর্য চাঁদের থেকে পৃথিবীকে 173 গুণ বেশি জোরে আকর্ষণ করে, যার জন্য পৃথিবী তো সূর্যের চারিদিকে ঘুরছে, চাঁদের চারিদিকে তো ঘুরছে না। তাহলে কেন আমরা বলি এই চাঁদ আকর্ষণ করছে জলটা? আর কারণ জোয়ার বা ভাটা কিন্তু কোন রকম ফোর্স বা বল নয়, প্রতি একক দৈর্ঘ্যে অনেকগুলি বলের প্রয়োগ ক্ষমতা। আর সেই হেতু যেহেতু চাঁদ 3,84,000 কিলোমিটার দূরে আর সূর্য 15 কোটি কিলোমিটার দূরে, চাঁদ জিতে যায়। কিন্তু অনেক সময় স্কুলে মাস্টারমশাই বা দিদিমণি ম্যাডামরা বলেন না যে সূর্যও কিন্তু পৃথিবীর জলকে আকর্ষণ করে। কতটা জানো? চাঁদ যতটা করে তার 47%, 47%। সুতরাং
এই একটা অদ্ভুত ঘটনা। কিন্তু চাঁদের সত্যিকারের ছবি দেখো, অনেকে বলে না যে চাঁদে মানুষ যায়নি, সত্যি গেছিল। দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ চাঁদের পৃষ্ঠদেশ থেকে, চাঁদের সারফেসের কাছ থেকে পৃথিবীর ছবি। পৃথিবী উদয় হচ্ছে। আমরা যেমন দেখি পূব দিকে চাঁদ ওঠে, এখানে চাঁদের দিক চক্র বা হরাইজন থেকে পৃথিবী উদয় হচ্ছে। চাঁদ ব্যাপারটা কি কি বলেন বিজ্ঞানীরা? তাদের মতে আজ থেকে 452 কোটি বছর আগে একটা বিরাট বড় পাথরের গোলা পৃথিবীর ওপর প্রচন্ড জোরে আঘাত করে। এত জোরে আঘাত করে যে পৃথিবীর ওপরের তলার প্রভূত পরিমাণে ধূলিকণা এবং বস্তু সকল মহাশূন্যে উৎক্ষিপ্ত হয়। মহাশূন্যে উৎক্ষিপ্ত হয়ে একেবারে দূরে চলে যায়নি, কিন্তু বেশ কিছুটা দূরে গিয়ে কোটি কোটি বছর ধরে জমাট বেঁধে বেঁধে সৃষ্টি করেছে আমাদের চাঁদে। আজকে এটা জানো, কিন্তু চাঁদের জন্ম পৃথিবী থেকে 452 কোটি বছর আগে। এই তত্ত্বটিকে বলা হয় সংঘর্ষ উৎক্ষেপণ, ধাক্কা এবং উৎক্ষেপণ তত্ত্ব। চলো বেরিয়ে পড়ি স্থান এবং কালের ভ্রমণে, স্পেস অ্যান্ড টাইম। আমি যেটা বলছিলাম, স্থান তো বটে, এক জায়গা থেকে এক জায়গায় গেলে জায়গার পরিবর্তন হচ্ছে। আমি এখানে আছি, পুরীতে চলে গেলাম, দিল্লি চলে গেলাম, কলকাতা থেকে দিল্লি, জায়গার পরিবর্তন হলো, কিন্তু সময়েরও পরিবর্তন হয়। কেন? তার কারণ আজ থেকে অনেক বছর আগে, প্রায় 115 বছর আগে, এক মহান বিজ্ঞানী অনেক তত্ত্ব দিয়েছিলেন। তার নাম স্যার আলবার্ট আইনস্টাইন। তার তত্ত্ব অনুযায়ী এই যে আলো চারিদিকে দেখতে পাচ্ছ, চোখে পড়ছে, দেখছো, এই আলোরও একটা স্পিড আছে, একটা গতিবেগ আছে। আলোর গতিবেগ সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, মানে 3 লক্ষ, 1 সেকেন্ডে একটা আলো 3 লক্ষ কিলোমিটার ছুটে যেতে পারে। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার, 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ড আলোর গতিবেগ। এই ভাগটা করলে তোমরা দেখাতে পারবে, বা ক্লাস 7-8-এ পড়বে ভূগোলের পাঠ্যপুস্তকে, যে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 8.3 আলোক মিনিট, বা আলোর সূর্য থেকে পৃথিবীতে সে পৌঁছতে সময় নেয় 8.3 মিনিট। মানে এটা, কাল সকালে যখন সূর্য উঠবে না আকাশে, খুব অল্প সময়ের জন্য, মানে 1 সেকেন্ডেরও কম সময়ের জন্য একটু দেখে বলি যে সূর্যটা দেখলাম, এই মুহূর্ত থেকে 8.3 মিনিট আগে যেমন দেখতে ছিল, সেটা এখন দেখতে। আমাদের সব থেকে কাছের তারা, তার নাম প্রক্সিমা সেন্টাউরি, 4.2 আলোক বর্ষ দূরে। আজকে সন্ধ্যেবেলা আকাশ পরিষ্কার থাকলে সেই তারাটাকে দেখে মনে মনে বলো, এই যে তারাটা দেখলাম, 4.2 বছর আগে যেমন দেখতে ছিল, সেটা এখন দেখতে। এই মুহূর্তে কেমন দেখতে কেউ জানে না, 4 বছর অপেক্ষা করতে হবে কেমন দেখতে এই মুহূর্তে তারাটা। সুতরাং তোমরা তোমাদের বাবা মাকে বা তোমাদের আঙ্কেল দিদিমণিকে যখন বলবে যে সায়েন্স সিটি বেড়াতে যাব, 50 টাকা খরচ করে টিকিট কেটে টাইম মেশিনে চড়বো, না, জড়ার দরকার নেই। যে কোনো পরিষ্কার রাতে খোলা আকাশের তলায় বেরিয়ে ঘাটটাকে কাত করো। যত গভীরের তারা তুমি দেখছো না, তুমি তোমার নিজের অতীতকে দেখছো। আমরা বুঝতে পারি না সেটা। যে মুহূর্তে আকাশের দিকে তাকায়, স্থান, স্পেস এবং কাল, টাইম মেশিন চড়তে হয় না, সব সময় আমাদের চারিদিকে রয়েছে। আমাদের সৌরজগতের গল্প, এখানে সৌরজগতের প্রধান ব্যক্তিত্ব সব কোণে সূর্য, তারপরে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। তাছাড়া প্লুটোকে কিন্তু বাদ দিয়ে দিই। এই সৌরজগতের কথা যদি বলি, শুধুমাত্র সূর্য আর গ্রহ নয়, সূর্য আছে, 8টি গ্রহ আছে, আপাত দৃষ্টিতে 5টা বামন গ্রহ আছে, প্রায় 180টা চাঁদ আছে। আমাদের একটা চাঁদ, কিন্তু অনেক গ্রহের আছে, বৃহস্পতির 80টা চাঁদ, 85টা চাঁদ, আর গ্রহাণু, অ্যাস্টেরয়েড আছে, আর কমেট বা ধূমকেতু আছে। সূর্য আমাদের সব থেকে কাছের তারা। তোমরা নিশ্চয়ই ছোটবেলায় পড়েছো, না পড়লে জেনে রাখো, সূর্য না একটা গ্যাসের বল, একটা গ্যাসের পিণ্ড। আচ্ছা ভাবো তো, একটা ফুটবলের মধ্যে কিছুটা রঙিন গ্যাস পাম্প করে ফুটবলটাকে কেটে ফেলো, যদি ভেতরের গ্যাসটাকে গোল হয়ে থাকে, সেটা ছড়িয়ে পড়বে, তাকে ধরে রাখার কেউ নেই। কিন্তু সূর্য যদি গ্যাসের একটা গোলক হয়, সে তো আকাশে ছড়িয়ে পড়ছে না, কোটি কোটি বছর ধরে ঝুলে আছে আকাশে। কেন? কি বলেন বিজ্ঞানী? তাদের মতে আজ থেকে 460 কোটি বছর আগে, 460 কোটি, একটা বিরাট বড় গ্যাস এবং ধূলিকণা সম্বলিত মেঘ মহাশূন্যে ভেসে বেড়াচ্ছিল। এই মেঘটি 91% হাইড্রোজেন, 8% হিলিয়াম, 1% অন্য সমস্ত মৌল দিয়ে তৈরি। এই মেঘটির তাপমাত্রা ছিল, টেম্পারেচার ছিল -240 ডিগ্রি সেন্টিগ্রেড। এই -240 ডিগ্রি সেন্টিগ্রেডে কি হয় বলতো? এই মেঘের যে বহির্ভাগ, সেটা কেন্দ্রের দিকে যত আকৃষ্ট হতে থাকে, কেন্দ্রের ঘনত্ব বাড়ে, ঘন হয়ে যায়। ঘনত্ব বাড়লে চাপ বেড়ে যায়, আর চাপ বাড়লে তাপমাত্রা, টেম্পারেচার বাড়ে। তাপমাত্রা বাড়তে বাড়তে -240 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ওঠে প্রায় 1.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেডে। আর এই 1.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেডে একটা ঘটনা ঘটে। আমরা তো পড়েছি যে একটা অ্যাটম বা পরমাণুর
ভেতরে রয়েছে একটা নিউক্লিয়াস আর তার চারিদিকে ইলেকট্রন ঘুরে বেড়ায়। ওই নিউক্লিয়াসের 4টে হাইড্রোজেন নিউক্লিয়াস যেন একসঙ্গে এসে জুড়ে যায়, জুড়ে গিয়ে সৃষ্টি করে একটা হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস। পৃথিবীতে বিজ্ঞানীরা এই পদ্ধতিটিকে ব্যবহার করেন কিসের জন্য জানো? হাইড্রোজেন বোমা ফাটানোর জন্য। কেন? প্রভূত পরিমাণে শক্তি নির্গত হয় এই বিক্রিয়ার ফলে, এই পারমাণবিক সংযোজন বিক্রিয়ার ফলে। আর সেই শক্তি যখন বাইরের দিকে বেরিয়ে আসার চেষ্টা করে ওই গ্যাসের মধ্যে থেকে, বাইরের দিকে একটা চাপ সৃষ্টি করে। আর সেই চাপ যখন কেন্দ্রাভিমুখী সহবিকর্ষ চাপের সঙ্গে একেবারে সমান হয়ে কেটে কুটে শূন্য হয়ে যায়, তখনই সূর্য একটা গ্যাসের গোলক হয়েও আকাশে ছড়িয়ে না পড়ে কোটি কোটি বছর ধরে ঝুলে থাকে। ভেবে দেখো তো, আমরা ভাবি বেঁচে আছি, কিন্তু কেন বেঁচে আছি? পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে একটি গ্যাসের গোলকের মধ্যে দুটি পরস্পর বিরোধী বল প্রতি সেকেন্ডে কেটে কেটে শূন্য হয়ে যাচ্ছে বলে আমরা বেঁচে আছি। ভাবতে অবাক লাগে। আর সৌরজগৎ সৃষ্টি হলো কিভাবে? ওই যে বিরাট বড় একটা মেঘ, তার মধ্যে ছিল অল্প একটু ঘূর্ণন, স্পিন, আর ওই ঘূর্ণনের ফলে স্বাভাবিকর্ষজ বলে এটি যখন সংকুচিত হচ্ছিল, একটি ডিস্ক বা চাকতির আকার ধারণ করে। সেই ডিস্কের কেন্দ্রস্থলে যখন তাপমাত্রা পৌঁছয় প্রায় 1.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড, জন্ম নেয় সূর্য। আর তার বহিরাঞ্চলে যেখানে তাপমাত্রা কম, সেখানে গ্যাস এবং ধূলিকণা জমাট বেঁধে বেঁধে জমাট বেঁধে বেঁধে জমাট বেঁধে বেঁধে সৃষ্টি করেছে আমাদের গ্রহ, প্ল্যানেটস। তাই একটি গ্যাসীয় মেঘ থেকেই সৃষ্টি হয়েছে সূর্য, সব গ্রহ এবং উপগ্রহ, যা কিছু আমাদের চারিদিকে আছে। ভাবলে অবাক লাগে। সূর্যকে যদি আকাশ থেকে টেনে কেটে ওপরে নিয়ে আসি, আমার বাড়িতে ঘরে কেটে ফেলি তরমুজের মতো, দেখবো ভেতরে 3টে অঞ্চল আছে। একেবারে কেন্দ্রে যেখানে এই পারমাণবিক সংযোজন বিক্রিয়াটি চলছে, তারপরে যে শক্তি উৎপাদিত হলো অনেকটা জায়গা জুড়ে প্রবাহমান হয়, তাকে বলে বিকিরণ ক্ষেত্র, রেডিয়েটিভ জোন। আর তারপরে বন্ধুরা, সূর্য দেখতে কিন্তু খুব মজাদার। পৃষ্ঠদেশ থেকে, সারফেস থেকে 950 থেকে 1000 কিলোমিটার অব্দি বড় বড় গ্যাসের স্তম্ভ, থাম, পিলার সাজানো রয়েছে। ভেতর থেকে গ্যাস এসে গ্যাস স্তম্ভের তলদেশের গ্যাসকে উত্তপ্ত করলে, গ্যাস উত্তপ্ত হলে ওপরে ওঠে, হিটেড হলে ওপরে ওঠে, ওপরে উঠে পৃষ্ঠদেশে এসে সেই তাপকে সূর্যের আলো হিসাবে বিকিরণ করে ঠান্ডা হয়ে গিয়ে ফোয়ারার মতো নেমে গিয়ে ভেতর থেকে উত্তাপ টেনে টেনে বার করে। এটিকে বলা হয় পরিচলন ক্ষেত্র বা কনভেকটিভ জোন। বাইরে থেকেও সূর্যকে 3 ভাগে ভাগ করা যায়। যে সূর্যকে সকাল সন্ধে তুমি দেখো না, অনেক সময় বাড়ির সবাই পুজো করে, একটু নমস্কার করে, কমলা রঙের দেখতে, তাকে বলা হয় আলোক বর্তিকা, ফটোস্ফিয়ার। এই ফটোস্ফিয়ারের উপরে অতি ক্ষীণ স্তরে অদ্ভুত গোলাপি মায়াবী রঙের গ্যাসের সমাহার দেখতে পাওয়া যায়, তাকে বলা হয় বর্ণমণ্ডল বা ক্রোমোস। আর তারপরে হাজার হাজার কিলোমিটার ব্যাপৃত সূর্যপৃষ্ঠ থেকে বেরিয়ে আসছে দুধ সাদা বিকিরণ, যাকে ইংরেজিতে বলে করোনা। করোনা ভাইরাসের সঙ্গে নামটা কেমন করোনা মনে হচ্ছে? হ্যাঁ, করোনা ভাষাটা ল্যাটিন, মানে ক্রাউন, মুকুট। এক্ষেত্রে বলা হয় সৌর মুকুট। আর করোনা ভাইরাসের ক্ষেত্রে যেহেতু ভাইরাসটা দেখতে যেন সেই মুকুট থেকে পরিমাণিক্য বেরিয়ে আছে, এরকম বলে করোনা ভাইরাস নাম। দেখো সত্যিকারের ছবি সূর্যের পৃষ্ঠদেশে আমরা দেখতে পাই না। কিরকম ছানা কাটা দেখছো? ভালো করে দেখলে দেখবে এরকম সেই মৌমাছির চাকের মতো এক একটি যেন এক একটি গ্যাসের স্তম্ভ। ভেতর থেকে উত্তাপ নিয়ে উঠছে গ্যাস, উত্তাপটা বিকিরণ করে সূর্যের আলো হিসাবে ঠান্ডা হয়ে গিয়ে নেমে গিয়ে আবার ভেতর থেকে উত্তাপ টেনে টেনে বার করে। বর্ণমণ্ডলের অদ্ভুত সুন্দর ছবি দেখ। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময়, টোটাল সোলার এক্লিপসের সময় এই অদ্ভুত সুন্দর ছবি দেখা। আর এই হচ্ছে সৌর মুকুট। সত্যিকারের ছবি দেখাচ্ছি, আঁকা নয়। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় যখন সূর্য পুরোপুরি ঢাকা পড়ে যায় চাঁদের দ্বারা, কি অভূতপূর্ব একটা দৃশ্য চোখে পড়ে। দুধ সাদা বিকিরণ বেরিয়ে আসে। সূর্য কিন্তু মাঝে মাঝে খুব ক্ষেপে ওঠে, জানো তো, খুব শান্তশিষ্ট নয়। একে তো প্রচন্ড বড় বড় বিস্ফোরণ ঘটছে প্রতি মুহূর্তে, কোটি কোটি টন গ্যাস উঠে আসছে, উত্তাপ উঠে আসছে। তাছাড়াও সূর্য ক্ষেপে যায়। সূর্যের গায়ে মাঝে মাঝে দেখা যায় এই বড় বড় কালো কালো ধরনের ধাব্বা, যেন গর্ত। এদেরকে বলা হয় সৌর কলঙ্ক। ব্যাপারটা, সূর্য পৃষ্ঠদেশের তাপমাত্রা প্রায় 5600 ডিগ্রি সেন্টিগ্রেড। কেন্দ্রের তাপমাত্রা 15 কোটি, কিন্তু পৃষ্ঠদেশটা অনেকটা দূরে, তো কেন্দ্র থেকে 5600 ডিগ্রি সেন্টিগ্রেড। এই 5600 ডিগ্রি সেন্টিগ্রেডে গ্যাস কিন্তু গ্যাস হিসাবে থাকে না। কি হয় বলতো? প্লাজমা। প্লাজমা টেলিভিশন দেখো না, অ্যাডভার্টাইজমেন্ট, সেই প্লাজমা। প্লাজমার ধর্ম হলো কোথাও যদি কোনো চৌম্বকীয় ক্ষেত্র থাকে, সে সেখান থেকে ছিটকে সরে যায়। সূর্য পৃষ্ঠে হঠাৎ হঠাৎ করে ছোট ছোট চৌম্বকীয় ক্ষেত্রের তৈরি হয়। একটি প্লাজমার পিলার, ওই যে বলছিলাম স্তম্ভ, ভেতর থেকে উত্তাপ নিয়ে যখন উঠছে, সে যদি অনুভব করে যেখানে একটা চৌম্বকীয় ক্ষেত্র হয়েছে, সরাসরি বেরোবে না,
আশেপাশ দিয়ে উত্তাপটাকে বার করে দেবে, এই অঞ্চল দিয়ে কোনো উত্তাপ বেরোবে না বলে কালো রঙের দেখ। তোমাদের সূর্যের একটা সত্যিকারের ছবি দেখায়। এই ছবিটা তুলতে 2012 সালে আমেরিকা সরকারের কত খরচ হয়েছে জানো? নাসার $120 কোটি। $120 কোটি, ভাবতে পারছো? 9,600 কোটি টাকা। সূর্য কিন্তু সেরকম মসৃণ ডিমের কুসুমের মতো নয়। আমরা সূর্যাস্তের সময়, সূর্যোদয়ের সময় আহা কি সুন্দর সূর্যের ছবি, একটা থালার মতো নয়। ভালো করে দেখলে দেখা যাবে প্রতি মুহূর্তে প্রচন্ড বড় বড় বিস্ফোরণ ঘটছে সূর্যপৃষ্ঠে। হাজার হাজার টন গ্যাস সূর্যপৃষ্ঠ থেকে ছিটকে লাফিয়ে উঠে 20,000 থেকে 25,000 কিলোমিটার উচ্চতায় গিয়ে সুন্দর আর্চ বা লুপ ফর্ম করে আবার আসতে পড়ছে সূর্যপৃষ্ঠ। কখনো কখনো এত জোরে উৎক্ষিপ্ত হচ্ছে যে সরাসরি সূর্যপৃষ্ঠ থেকে ছিঁড়ে গিয়ে সৌর জগতের উপরে ঝড়ের উপর বয়ে যায়, ঝড়ের মতো বয়ে যায়। সত্যিকারের ছবি দেখায় একটা 2015 সালে তোলা। দেখ সূর্যপৃষ্ঠ থেকে কিভাবে গ্যাস উঠে সুন্দর আর্চ বা লুপ ফর্ম করে আবার সূর্যপৃষ্ঠে আসতে পড়ে। এই গর্তটার কত সাইজ জানো, আয়তন জানো? 3টে পৃথিবী পাশাপাশি ঢুকে যাবে এই গর্তটার মধ্যে, বুঝতে পারছো? 3টে পৃথিবী ঢুকে যাবে। আর আমি যে বললাম এই আয়নিত কণার স্রোত যদি এসে পড়ে আমার গায়ে, তোমার গায়ে, বাড়ির ওপর, গাছপালার ওপর, যার ওপরে, মুহূর্তের মধ্যে ভস্মীভূত হতে বাধ্য। বেঁচে আছি কেন? আজকে জেনে যাও বেঁচে আছি ওই যে বলেছিলাম আগেই প্রথমেই, কয়েকটা অ্যাক্সিডেন্টের ফলে। সূর্যের, পৃথিবীর চারিদিকে এমন একটা চৌম্বকীয় ক্ষেত্র আছে, জিও ম্যাগনেটিক ফিল্ড আছে, সেটি দেখতে অনেকটা কমলা লেবুর খোসার মতো, আমরা দেখতে পাই না। কল্পনা করো ভূচৌম্বকীয় ক্ষেত্র। আর এই আয়নিত কণার স্রোত এসে সেই ভূচৌম্বকীয় ক্ষেত্রে ধাক্কাকে ভেতরে ঢুকতে পারে না, পৃথিবীর গায়ে আসতে পড়তে পারে না, পিছলে উপর দিয়ে চলে যায়। আর আমার ভাবে কিরকম রাজা রানীর মতো কিরকম বেঁচে আছি, কত ক্ষমতা দেখা আমাদের। কিন্তু ওই ভূচৌম্বকীয় ক্ষেত্রের উত্তর এবং দক্ষিণ চৌম্বকীয় মেরুতে একটা যেন গর্ত মতো থাকে। এই আয়নিত কণার স্রোত সেই গর্তের মধ্যে দিয়ে প্রবেশ করে মাটিতে পড়ে সবকিছুকে ধ্বংস করার আগে তোমাকে আমাকে বাতাসের কণিকার সঙ্গে বিক্রিয়া করে তাপ করে জ্বলিয়ে দেয় বাতাস। আর আমরা কি দেখতে পাই? মেরু জ্যোতি, ইংরেজিতে বলে অরোরা। উত্তর গোলার্ধে বলে অরোরা বোরিয়ালিস, দক্ষিণ গোলার্ধে বলে অরোরা অস্ট্রাল। অদ্ভুত সুন্দর ছবি বন্ধুরা, আশা করি বড় হয়ে তোমরা কোনোদিন দেখতে পাবে। ইউটিউবে অনেক আছে ভিডিও। মানে 2006 সালে আমার অভিজ্ঞতা, এক বন্ধুর সঙ্গে বেড়াতে গেছিলাম নরওয়ে নামক দেশের একেবারে উত্তর প্রান্ত। সেদিন আমার মনে আছে সেখানে তাপমাত্রা, টেম্পারেচার কত ছিল জানো? -35 ডিগ্রি সেন্টিগ্রেড। আমাদের এই ছোট্ট ক্যামেরায় তোলা অরোরা বোরিয়াল, অভূতপূর্ব। একটা পর্দার, শিফনের পর্দার মতো দোলে, কাঁপে, দিক পাল্টায়, রং পাল্টায়, আকাশের গায়ে 3 থেকে 4 দিন অব্দি থাকে। এবারে চলে আসি সৌরজগতের আদি কথায়। শুরু হলো কিভাবে? ওই যে গ্যাসের চাকতি থেকে জন্ম নিচ্ছিল সৌরজগৎ, তার কেন্দ্রে যখন জন্ম নিচ্ছিল সূর্য, অন্য বাইরের দিকে যেখানে তাপমাত্রা কম, গ্যাস এবং ধূলিকণা জমাট বেঁধে বেঁধে ধাক্কা খেয়ে ভেঙে গিয়ে আবার জমাট বেঁধে বেঁধে অত্যন্ত উত্তপ্ত গোলাকার বস্তু সৃষ্টি করে। কোটি কোটি বছর ধরে সেই তাপ বিকিরিত হতে হতে অন্তত প্রথম 4টে, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, মার্কিউরি, ভিনাস, আর্থ, মার্স, এই 4টে শক্ত হয়ে যায় পাথুরে। আর জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এগুলো কিন্তু বন্ধুরা গ্যাসের তৈরি, এগুলো শক্ত কঠিন নয়। তোমার বন্ধু যদি কেউ কোনোদিন গল্প করে বলে আমি না বৃহস্পতি জুপিটারে গিয়ে নামবো, বুঝবে মিথ্যা কথা বল। জুপিটারে কোনো সলিড সারফেস নেই, পৃষ্ঠদেশ নেই, গ্যাস দিয়ে তৈরি। এই ছবিটাতে প্রত্যেকটি গ্রহের সত্যিকারের রং। বুধ, শুক্র গ্রহ, ভিনাস, আমরা ভেতরটা পৃষ্ঠদেশ দেখতে পাই না কেন জানো? ঘন মেঘ দিয়ে আচ্ছাদিত। সেই মেঘ কি দিয়ে তৈরি জানো? কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড ভেপার দিয়ে। শুক্র গ্রহে বৃষ্টি হলে জলের না, সালফিউরিক অ্যাসিডের ফোঁটা পড়ে আকাশ থেকে। আর আবহাওয়া মন্ডলে 96% কার্বন ডাইঅক্সাইড থাকার ফলে এত বেশি উত্তাপ যে যদিও সূর্য থেকে দ্বিতীয় গ্রহ, কিন্তু সৌরজগতের সব থেকে উত্তপ্ত গ্রহ হচ্ছে শুক্র। তারপরে পৃথিবী জননী, তার কথা আজকে নাইবা বললাম। তারপরে লাল গ্রহ মঙ্গল। লাল কেন? মরছে ধরছে, দেখো না জং পড়ে যায় একটা পেরেকের উপর, একটা লোহার উপর, ঠিক একই জিনিস ঘটছে মঙ্গল গ্রহে। সারা পৃষ্ঠদেশটায় জং পড়েছে ফেরাস এবং ফেরিক অক্সাইড দ্বারা আচ্ছাদিত। কিন্তু তার মেরু প্রদেশে দেখো 2002 সালে তোলা ছবি দেখে বিজ্ঞানীরা খুব উৎসাহিত। তারা দেখেন একটা সাদা আস্তরণ, বলেন এটা কিন্তু জলীয় বরফ, কার্বন ডাইঅক্সাইড বরফ। অনেক সময় বলা হয় ড্রাই আইস, আইসক্রিমের গাড়ির মধ্যে যেগুলো থাকে তার মিশ্রণ। তাহলে কি অতীতে তরল জল ছিল মঙ্গল গ্রহে? আর পৃথিবীতে তরল জল মানে তো প্রাণ, তাহলে মঙ্গল গ্রহে কি কোনোদিন প্রাণ ছিল, আজও আছে? বিরাট প্রশ্ন। তারপরে বৃহস্পতি, পৃথিবীর থেকে 319 গুণ ভারী, সূর্যকে একবার ঘুরতে সময় নেয় 11.86 বছর, প্রায় 85টা চাঁদ আছে বৃহস্পতি। ভাবো
আকাশে 85টা চাঁদ দেখছি, কি অবস্থা হবে আমাদের বুঝতে পারছি? আমরা একটা দেখেই যথেষ্ট। শনি গ্রহ সব থেকে সুন্দরতম গ্রহ, অদ্ভুত সুন্দর বলয়, রিং, 29.4 বছর লাগে সূর্যকে প্রদক্ষিণ করতে, এরও প্রায় 80টা চাঁদ। ইউরেনাস, হ্যাঁ ইউরেনাসেরও রিং আছে, আগে জানতো না কেউ। নেপচুন নীল রঙের দেখতে কেন বলতো? মিথেন, মিথেন যে হয়, মিথেন গ্যাস, সেই মিথেন গ্যাসের ভেপার দিয়ে পুরোটা থাকে। আর এতদিন ধরে গ্রহ ছিল, এখন আর নেই, সেই নান্নে মুন্নে নয়ে নবগ্রহ প্লুটো, তার ছবি আর তার 3টে চাঁদ, শ্যারন, নিক্স এবং হাইড। মঙ্গল গ্রহ, কাগজ, টেলিভিশন, রেডিও হামেশাই চোখে পড়ে মঙ্গল গ্রহ নিয়ে। এই মঙ্গল গ্রহ নিয়ে যাবো, মঙ্গলে যাব, মঙ্গলে এটা, মঙ্গলে সেটা। কেন? তার কারণ মঙ্গল গ্রহের পৃষ্ঠদেশে দেখা গেছে এই ধরনের অদ্ভুত অদ্ভুত ভূ প্রাকৃতিক চিহ্ন, যেন তরল জল পাহাড় কেটে চলে গেছিল কোনোদিন, অথচ কোটি কোটি বছর কিন্তু কোনো তরল জল মঙ্গল গ্রহে নেই। দেখা গেছে 2008 সালে যখন একটি মহাকাশযান অবতরণ করলো, তার নাম ফিনিক্স, অল্প একটু মাটি খুঁড়ে, দেখো এইদিকে দেখাচ্ছে, অল্প একটু মাটি খুঁড়ে দেখলো সাদা একটা লেয়ার সেডিমেন্ট। 4 দিন পরে দেখো এখানে 3টে নুড়ি পাথর দেখছো উপরে দেওয়া আছে। এই প্রথম মানব সভ্যতা পৃথিবীর গণ্ডির বাইরে জলীয় বরফের প্রমাণ পেল। ভুলে যেও না, জল মানে প্রাণ, এক বিন্দু জলে কোটি 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 বীজাণু বাঁচতে। আর তারপরের ছবিটা এখনো কিন্তু ইন্টারনেটে নেই, আমি নাসার এডুকেটর বলে দেখাতে পারছি এগুলো। মঙ্গল গ্রহের একটা বড় গর্ত, তার দেওয়ালের ছবি দেখো, এটা হচ্ছে শীতকাল, একই জায়গায় গ্রীষ্মকাল, দেখছো এই কালো কালো দাগগুলো আঙুলের মতো, দেখো আবার দেখো, তরল জল বয়ে যেতে দেখা গেল মঙ্গল গ্রহে। বিজ্ঞানীরা তো মাথায় হাত, আরো ভীষণ ভালো করে জানতে হবে। কেন বলতো? অনেকে প্রশ্ন করে, আচ্ছা মঙ্গল গ্রহে না প্রাণ আছে, জল আছে, না আমার জেনে লাভ, যদি প্রাণ থাকে, এককোষী বহুকোষী ভাইরাস, ব্যাকটেরিয়া, প্যারাসাইট পৃথিবীতে যদি এসে পড়ে না, দেখছো তো করোনা ভাইরাস কি করছে, আমার 6 মাস থেকে 3 বছরের মধ্যে পৃথিবী ছাড়খাড় হয়ে যেত। সুতরাং মানব সভ্যতার সঠিকভাবে সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য আমাদের দরকার মঙ্গল গ্রহে প্রাণ আছে নাকি জানা। তাই 2012 সালে অবতরণ করলো কিউরিওসিটি, এই যে ছবি দেখছো কিউরিওসিটির, অদ্ভুত ছবি, যেন খটখটে নদী খাত, জল বয়ে যেত কিন্তু জল নেই, নদীর সেই খাতটা, চ্যানেলটা রয়েছে। নুড়ি পাথর, নুড়ি পাথর কখন দেখতে পাওয়া যায়? যখন বড় বড় পাথর জলের মধ্যে দিয়ে যেতে যেতে ভেঙে ছোট ছোট হয়ে মসৃণ হয়ে যায়, নুড়ি পাথর। মঙ্গল গ্রহে নিশ্চয়ই জল ছিল কোনো। তাই 2012 সালের 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে তৎকালীন প্রধানমন্ত্রী ঘোষণা করলেন, ভারত মঙ্গল অভিযানের জন্য প্রস্তুত। বিশ্বাস করো বন্ধুরা, সারা পৃথিবীর কোন দেশ বিশ্বাস করতে পারে? হাসাহাসি শুরু হয়েছিল ভারতবর্ষকে নিয়ে। আমাদের প্রতিবেশী দেশ চীন রীতিমতো বিদ্রুপ করেছিল, ভারতের বিজ্ঞানীরা নিজেদেরকে জোকার, ক্লাউন হিসাবে প্রমাণিত করতে চলেছে। 16ই আগস্ট খবরে বেরিয়েছিল চায়, সেই গল্প আমরা জানি। যে প্রথমেই বলেনি, 6ই ডিসেম্বর 2013 পিএসএলভি X-25 রকেটের নাকের ডগায় চেপে দুপুর 2:38 মঙ্গল যান মার্স অরবাইটার মিশন পাড়ি দিয়েছিল মঙ্গল গ্রহে। সবাই বলেছিল পাড়ি দিয়ে সফলভাবে পৌঁছবে না। মজার ব্যাপার হচ্ছে 2014 সালে 24 অক্টোবর পৃথিবীর প্রথম দেশ হলো ভারতবর্ষ। প্রথম প্রচেষ্টায় মঙ্গল গ্রহের চারিদিকে মঙ্গল যান ঘুরতে। এ পর্যন্ত কোন দেশ প্রথমবারের প্রচেষ্টায় পারেনি। ভারতবর্ষ মহাকাশ বিজ্ঞানের দিক থেকে যে কত এগিয়ে গেছে সারা পৃথিবীর তুলনায়, আমরা অন্তত কলকাতায় বসে এই সমস্ত ভাবতে। কলকাতায় আমাদের বড়রা যারা, আমরা খুব একটা হেলদো হয়ে গেছে আর ঠিক আছে, কি হয়েছে, এটা যে কত বড় একটা সাফল্য আমরা সত্যি ধরতে পারি। সারা ভারতবর্ষের ছোট ছোট বাচ্চা, বড়রা, বয়স্করা খুশিতে আনন্দে ফেটে পড়েছিল সেই 24 সেপ্টেম্বর 2014 সালে। 28 সেপ্টেম্বর মনে আছে কলকাতায় খুব একটা কিছু হয়, কিচ্ছু হয়। আমরা বাঙালি না, গর্ব আমাদের, কত বুদ্ধি আমাদের মাথায়, কিন্তু কিছু করে উঠতে পারছি। বিজ্ঞান প্রযুক্তি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কোথায় চলে গেছে, আর আমরা এখানে নিজেদের মধ্যে শুধু ঝগড়া করে যাচ্ছি যে আমি কত বড় না তুমি কত। কি বলবে বলো? দেখো মঙ্গল গ্রহের ছবি, মঙ্গলযানের তোলা। বিজ্ঞানীদের মতে মঙ্গল গ্রহের সব থেকে স্পষ্ট ছবি তুলেছে মঙ্গলযানের ক্যামেরা। এমন ক্যামেরা বানিয়েছে ভারতের বিজ্ঞানীরা, এ পর্যন্ত পৃথিবীতে যত ক্যামেরা তৈরি হয়েছে তার সব থেকে শক্তিশালী এবং দ্বিমাত্রিক ছবি থেকে, 2 ডাইমেনশনাল ছবি থেকে ত্রিমাত্রিক মানচিত্র বা 3 ডাইমেনশনাল টোপোগ্রাফি তৈরি করছে মঙ্গলযানের ছবি তোলা ছবি থেকে নাসা। আমরা জানি এই বছরটা 2021 একের পর এক মহাকাশ যান গেছে। পার্সিভিয়ারেন্স নাসা থেকে পাঠানো হয়েছে, সে অবতরণ করেছে 18 ফেব্রুয়ারি। 9 ফেব্রুয়ারি উৎক্ষেপণ করা হয়েছিল আমল, ইউনাইটেড আরব এমিরেটস এর প্রথম স্যাটেলাইট। আর চীন থেকে টিয়ানওয়েন-1 10ই ফেব্রুয়ারি পৌঁছে গেছিল মঙ্গল গ্রহের আশেপাশে। অদ্ভুত সুন্দর ছবি দেখছো বন্ধুরা। কল্পনা করো তুমি দাঁড়িয়ে আছো
পৃথিবী নয়, মঙ্গল গ্রহের বুকে দেখতে পাচ্ছ সামনে মঙ্গল গ্রহ মাটি, ছোট উঁচু নিচু টিলা, পাহাড়, রুক্ষ পরিবেশ আর পাথরের। আর তারপরে এই পার্সিভিয়ারেন্স নামে যে মহাকাশ যান, তার পেটের তলায় ছিল একটা ছোট্ট হেলিকপ্টার। সেই হেলিকপ্টার উড়েছে মঙ্গল গ্রহে। মানব সভ্যতায় প্রথম কোন মহাকাশ যান অন্য কোন গ্রহের আবহাওয়া ঘুরে বেড়াল। তার নাম ছিল ইনজেনুই। অদ্ভুত কৃতি। আর আমরা জানি যে 22শে জুলাই 2019 চন্দ্রযান-2 পাঠানো হয়েছিল, ঠিক মতো অবতরণ করতে পারেনি বলে আমাদের অনেক দুঃখ ছিল। কিন্তু এটুকু জানো, চন্দ্রযান-2 তার 90% কাজ এখনো এই মুহূর্তে করে চলেছে চাঁদকে ঘিরে ঘুরতে ঘুরতে। সুতরাং ওই খবরের কাগজে সব ব্যর্থ, কিচ্ছু হলো না, ভারতের বিজ্ঞানীরা, ইসরোর বিজ্ঞানীরা কিচ্ছু পারে না, এইসব জিনিস ভুয়ো খবরকে বিশ্বাস করো। শনি গ্রহ অদ্ভুত সুন্দর বলয়। কত চওড়া জানো? 3,80,000 কিলোমিটার চওড়া, আর মাত্র 1 থেকে 100 কিলোমিটার উচ্চতা। কত বড় দেখো, এই ছবিতে দেখলে বুঝতে পারবে। পৃথিবী যদি আমি বলয়ের মধ্যে রাখি, আয়তন দেখো পৃথিবীর, ছোট্ট এত বড় বলয়। আর তৈরি কি দিয়ে জানো? বরফের কুচি আর নুড়িকণা। কিভাবে বরফের কুচি আর নুড়িকণা ছড়িয়ে ছিটিয়ে না পড়ে সাম্যাবস্থা বজায় রেখে শনি গ্রহকে ঘুরে ঘুরে ঘুরছে, ভাবলে অবাক লাগে। এবার তোমাদের সঙ্গে একটু মজা করি। মনে করো একটা স্পেসশিপে চড়েছো তুমি একা। এই মঙ্গল গ্রহ বলছি, শনি গ্রহের এই বলয়তে তুমি নামলে। এমন সময় তোমার সঙ্গে দেখা হলো একটি এলিয়েন আছে কিনা আমি জানি না, কেউ বিশ্বাস করে না, প্রমাণ নেই, মনে মনে ভাবা একটা এলিয়েনের সঙ্গে দেখা। এলিয়েন জিজ্ঞেস করলো তোমার দিকে তাকিয়ে, তুমি কে? কি উত্তর দেবে তাকে? তুমি কি বলবে আমি অমুক অমুক চন্দ্র ঘোষ? মানেই নেই। তুমি বলবে আমি মানুষ? মানে নেই। কেন? ওখানে তার কোনো মানুষ নেই। তোমাকে বলতে হবে তুমি কে। তোমাকে কি বলতে হবে জানো? বড়দের বলি, ছোটদের বলি, সবাইকে বলি। বলতে হবে মানে দেখুন, আমি, আমার মতো 780 কোটি এই ধরনের জীব, মানুষ, কোটি কোটি অন্য ধরনের প্রাণ, সমস্ত গাছপালা, পাহাড়, পর্বত, নদী, সাগর, সব না ওই যে এই সাদা ছোট্ট বিন্দু ডটটা দেখছেন এর মধ্যে। হ্যাঁ, পৃথিবীর সত্যিকারের ছবি শনি গ্রহের বলয় থেকে। এবার বুঝতে পারছো? এই জ্যোতির্বিজ্ঞান পড়লে না নিজের এই অহংকার আর অহমিকা বোধ, আমি অমুক, আমি তমুক, কোথায় উড়ে যায় বাতাস। এই দূরত্ব থেকে তোমাকে বলতে হবে ওই যে এই বিন্দুটা দেখছেন না, ওই বিন্দুর মধ্যে আমি আরো একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র ছোট বিন্দু ছাড়া কিছু নয়। এই হচ্ছে আমার গুরুত্ব, একটা মানুষের জীবনের গুরুত্ব। অথচ আমাদের বাড়ির মধ্যে ফেসবুক পেজে, স্কুলে বাবা মাকে দেখি কি গুরুত্ব, বাবা আমি এটা করেছি, আমি ওটা করেছি, আমি ভাবছি, অবাক লাগে। গ্রহাণু, অ্যাস্টেরয়েড। 1801 খ্রিস্টাব্দে ইতালি দেশের জ্যোতির্বিজ্ঞানী জোসেপ্পে পিয়াজে মঙ্গল গ্রহের কক্ষপথ, মানে ঘুরছে তো সেই কক্ষপথ, আর বৃহস্পতির কক্ষপথের মাঝামাঝি অঞ্চলে আবিষ্কার করলেন 900 কিলোমিটার ব্যাসের ডায়ামিটারের একটি বস্তুকে, পাথরের টুকরো। নাম দিলেন সেরে। মানুষেরা ভাবলো নতুন একটা গ্রহ পাওয়া গেছে। কিন্তু তার 2-3 বছরের মধ্যে আরো 3টে, প্যালাস, ভেস্টা এবং জুনো, ওই মোটামুটি একই জায়গায় 500 কিলোমিটার আয়তনে, 900 নয় 500, তারাও সূর্যকে ঘিরে। লোকে বুঝলো এক নতুন ধরনের বস্তু আবিষ্কৃত হচ্ছে এই সৌরজগতে। আর সেই 1801 সাল থেকে শুরু করে আজ অব্দি হাজারে 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 পাথরের টুকরো, 10, 20, 50, 100 কিলোমিটার আয়তনে আবিষ্কার হয়েছে মঙ্গল গ্রহের কক্ষপথ আর বৃহস্পতির কক্ষপথের। এদেরকে বলা হয় গ্রহাণু বা ইংরেজিতে অ্যাস্টেরয়েড। রবীন্দ্রনাথ ঠাকুর আদর করে নাম রেখেছিলেন গ্রহিকা, গ্রহিকা, কিন্তু সাধারণত গ্রহাণু বলেই বলা হয়। এই যে ছবিটা দেখছো, এটি নাসা থেকে নেওয়া। মধ্যিখানে সূর্য, তারপরে বুধ, তারপরে শুক্র গ্রহ, এই দেখো পৃথিবীর কক্ষপথ, মঙ্গল আর বৃহস্পতি। দেখো মঙ্গল আর বৃহস্পতির কক্ষপথের মধ্যে এই যে ছোট 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 সবুজ সবুজ ডট বিন্দু দেখছো না, প্রতিটি বিন্দু একটি আবিষ্কৃত গ্রহাণু। আমরা সৌরজগৎ বলতে বুঝি সূর্য 9টা গ্রহ, ভুলে যাও, সূর্য তো আছেই 8টা গ্রহ, আর এই হাজারে হাজারে পাথরের টুকরো, এরাও সূর্যকে ঘিরে ঘুরছে। আর এদের মধ্যে যে লাল বিন্দুগুলো, এরা লাল কেন জানো? ডেঞ্জার, বিপদ। কেন? এদের কক্ষপথ পৃথিবীর কক্ষপথকে ছেদ করে। তার মানে পৃথিবী তার নিজের খেয়ালে সূর্যের চারিদিকে ঘুরছে, এরা ঠিক একই সময় একই জায়গায় এসে ধাক্কা মারতে পারে। এত জোরে ধাক্কা মারতে পারে যে পৃথিবীর 1/5, 1/4, 1/5, 1/6 ভেঙে বেরিয়ে উড়ে যাবে। আর এত হিট তৈরি হবে, এত উত্তাপ সৃষ্টি হবে, আমরা সবাই না মুহূর্তের মধ্যে বাষ্পীভূত হয়ে যাব। এই আছি, পরের মুহূর্তে নেই। যদি প্রশ্ন করো কবে হতে পারে, বিশ্বাস করো বন্ধুরা, আমি যে এই বক্তৃতা দিচ্ছি ঠিক এই মুহূর্তে হতে পারে, আজ থেকে 10 বছর পরে হতে পারে, আজ থেকে 10 লক্ষ বছর পরে হতে। কখন হবে কেউ। আমরা যে পৃথিবীতে বেঁচে আছি, এটা একটা অ্যাক্সিডেন্ট। আমরা তো ভাবি অনেক। আজ থেকে 2 বছর আগে কেউ কি ভেবেছিলাম আমরা যে 1.5 বছর বাড়ি থেকে বেরোতে পারবো না, রাস্তায় বেরোতে পারবো না, মাস্ক লাগাতে হবে, চারিদিকে দেখবো, টেলিভিশনের পর্দায় দেখবো কি ভয়ঙ্কর সব ঘটনা ঘটছে? কেউ কি ভাবতে পেরেছিলে? ঘটছে তো তেমনই ভাবে, আকস্মিক ভাবে ঘটতে পারে অনেক। আর এই গ্রহাণু অ্যাস্টেরয়েডের উপরে দেখা গেছে অনেক না দামি দামি সব খনিজ পদার্থ
মিনারেলস পাওয়া যায়। তাই 2 বছর আগে জাপান একটা ছোট রকেট পাঠিয়েছিল মহাকাশযান, তার নাম হায়াবুসা 2। এই হায়াবুসা 2 রিওগু নামে একটি অ্যাস্টেরয়েড বা গ্রহাণুর উপর অবতরণ করে, সেখান থেকে মাটি নিয়েছে। মাটি নিয়ে গত বছর অক্টোবর মাসে পৃথিবীতে পাঠিয়ে দিই। সেই মাটিকে এখন পর্যালোচনা করে বিজ্ঞানীরা দেখছেন কি ধরনের খনিজ পদার্থ। তাহলে কি একদিন এমন হবে যে খনন কার্য চালানো হবে একটি গ্রহাণু, হয়তো রোবট পাঠি, পৃথিবীর কল্যাণের জন্য। অদ্ভুত কাণ্ড। ধূমকেতু ব্যাপারটা বিজ্ঞানীদের মতে আজ থেকে 460 কোটি বছর আগে, যখন এই গ্যাসে এবং ধূলিকণার চাকতিতে মধ্যিখানে জন্ম নিচ্ছিল সূর্য, বাইরের দিকে জন্ম নিচ্ছিল গ্রহ, তারও বাইরে যেখানে সাধারণ তাপমাত্রা -150 থেকে -200 ডিগ্রি সেন্টিগ্রেড, বড় বড় বরফের চাঙড় ভেসে বেড়াচ্ছিল। জলীয় বরফ, ড্রাই আইস মানে কার্বন ডাইঅক্সাইড বরফ, মিথেন বরফ এবং অ্যামোনিয়া বরফ। এই বরফের টুকরোগুলো পরস্পরের সঙ্গে ধাক্কা খেতে খেতে জুড়ে যায়। ফ্রিজ থেকে খুলে ওই যে আইস কিউব হয়, দুটো আইস কিউবকে নিয়ে একটুক্ষণ চেপে রেখো, দেখবে জুড়ে। এটাকে ইংরেজিতে বলে রিজিলেশন অফ আইস। সেইভাবে জুড়ে জুড়ে বড় হতে হতে এদের আয়তন যখন 15 থেকে 20 কিলোমিটার হয়, এরাও সূর্যের চারিদিকে অতি উপবৃত্তাকার কক্ষপথে ভ্রমণ করতে শুরু করে। অতি উপবৃত্তাকার কক্ষপথে যত সূর্যের কাছে এগিয়ে আসে, সূর্যের উত্তাপে ভেতরের বরফ গলে গিয়ে কোটি কোটি কিলোমিটার লম্বা ল্যাজ সৃষ্টি করে। মাথাটা মাত্র 15 থেকে 20 কিলোমিটার, ল্যাজ কোটি কোটি কিলো। আমাদের সৌরজগতে নাকি 9টি গ্রহ। হঠাৎ করে প্রশ্নটা উঠলো, তার কারণ 1998 সাল থেকে শুরু করে বিজ্ঞানীরা খুব শক্তিশালী দূরবীনের মাধ্যমে আমাদের সৌরজগতের বহির্ভাগ যখন দেখছিলেন, নিত্য নতুন গোলাকার সব বস্তু আবিষ্কার করতে শুরু করলেন। প্লুটো টুটো ছাড়িয়ে অনেক দূরে এরাও কিন্তু সূর্যকে প্রদক্ষিণ করছে। প্রশ্ন উঠলো, এদেরকে কি বলবে? এরাও তো সূর্যকে প্রদক্ষিণ করছে, এদেরকে গ্রহ বলতে হবে। তাহলে 9টা গ্রহ নয়, প্লুটো তাহলে গ্রহ যদি হয়, এদেরকেও গ্রহ বলতে হবে। আর সেই প্রশ্ন খুব আরো কষ্টকর হলো যখন 2003 সালে আবিষ্কৃত হলো একটি বস্তু যার নাম দেওয়া হলো এরিস। প্লুটোর থেকেও বড়, সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় 557 বছরে একবার। আমরা 1 বছরে প্রদক্ষিণ করি, 557 বছর। প্রাথমিকভাবে নাম দেওয়া হয়েছিল 2003 UB 313, পরে এটার নাম দেওয়া হলো এরিস। এ তো প্লুটোর থেকেও বড়। এবার কি বলবে? 2006 সালে প্রায় 3500 বিজ্ঞানী, সেই চেক রিপাবলিক আছে দেশ, সেখানকার একটি বিশাল বড় জায়গায় একটা অধিবেশন হয়, মিটিং হয়, আমিও গেছিলাম। মারামারি হচ্ছে কাকে গ্রহ বলবো, কাকে গ্রহ বলবো। 4 দিন ঝগড়াঝাটির পর ঠিক হলো এখনো থেকে সৌরজগতে 8টি গ্রহ, 9টা নয়। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, আর নতুন এক ধরনের বস্তুর নামাকরণ করা হলো, তাদের বলা হলো বামন গ্রহ, ডোয়ার্ফ প্ল্যানেট। কারা হলো বামন গ্রহ? ন্যাচারালি প্লুটো এতদিন গ্রহ ছিল, তার ডিমোশন হলো। সব থেকে বড় যে অ্যাস্টেরয়েড গ্রহাণু সেরে বললাম, সে হলো বামন গ্রহ। আর এই আবিষ্কৃত এরিস হলো বামন গ্রহ। আর 2015 সালে আরো 2টি বামন গ্রহকে স্বীকৃতি দেওয়া হয়েছে। একটির নাম হচ্ছে হিউমিয়া, আরেকটির নাম হচ্ছে মাকে মাকে। সো এখন যদি তোমায় কেউ জিজ্ঞেস করে সৌরজগৎ মানে কি, বলো দেখি বাবা, বলো দেখি মা, কি বলবে? সৌরজগৎ মানে সূর্য, 8টা পৃথিবী, এই 8টা গ্রহ, 5টা বামন গ্রহ, হাজারে হাজারে পাথরের টুকরো গ্রহাণু মঙ্গল গ্রহ এবং বৃহস্পতির কক্ষপথের মধ্যে সূর্যকে প্রদক্ষিণ করছে, আর কোটি 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 ধূমকেতু। ভেবে না, যে ছবিটা প্রথমে সেই কার্টুনে দেখিয়েছিলাম, মধ্যে সূর্য আর গ্রহগুলো সুন্দর রঙের বেরঙের কার্টুন ছবি, তার থেকে পাল্টে গেছে আমাদের সৌরজগতের ছবি। নাসা, আমেরিকার মহাকাশ সংস্থা, 2007 সালে এক নতুন স্লোগান ছিল, তরল জলের সন্ধানে বেরিয়ে পড়ো পৃথিবীর বাইরে। মঙ্গল গ্রহে নাই ছিল, হয়তো এখনো আছে, মাটির তলায় কেউ যায় না। অন্য কোথাও আছে কি? হ্যাঁ, খুঁজে পাওয়া গেল বৃহস্পতির একটা বড় চাঁদ ইউরোপা, আর শনি গ্রহের একটা বড় চাঁদ এনসেলেডাস। সত্যিকারের ছবি দেখো, ভেতরে প্রভূত পরিমাণে তরল জল উষ্ণ প্রস্রবণ হয়ে ছিটকে উঠছে ফোয়ারার মতো, তরল জল উত্তপ্ত। এতটা জল প্রাণ নেই বন্ধুরা। আর 10 বছর কাগজে পড়বে, টেলিভিশনে দেখবে, আমাদের সৌর জগতেই প্রাণ খুঁজে পাওয়া গেছে। সেই প্রাণ আমাদের মতো নয়, মানুষের মতো দেখতে, পোকামাকড়ের মতো দেখতে, সাপের মতো দেখতে, ব্যাঙের মতো দেখতে নয়, সে এক অন্য ধরনের প্রাণ। তাই পৃথিবীতে প্রাণ আছে, আমরা সব থেকে শক্তিশালী প্রাণী, এই বলে গর্ব করার কিচ্ছু নেই। প্রাণ মহাশূন্যের আনাচে কানাচে চারিদিকে, ব্রহ্মাণ্ডের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সৌরজগৎ পেরিয়ে যদি যাই, আর 5 মিনিট বলবো তোমাদেরকে,
অভূতপূর্ব দৃশ্য। বন্ধুরা, সত্যিকারের ছবি বলবে দূর, আকাশের দিকে তাকালে আমি এরকম কোথায় দেখতে পাই, যেন প্রতিটা আকাশের প্রতিটা বিন্দুতে একটা করে তারা আর বিরাট বিরাট রঙিন গ্যাসের মেঘ দেখতে পাই না কেন জানো? দোষটা না আমাদের চোখের। আমাদের চোখের একটা জিনিস আছে যাকে ইংরেজিতে বলে পারসেপশন অফ ভিশন। 1-10 সেকেন্ডে যতটা পরিমাণ আলো আমাদের চোখের মনির মধ্যে দিয়ে গিয়ে আমাদের চোখের এই রেটিনার উপর পড়ে, এই অপটিক নার্ভ যে স্নায়ু দেখার জন্য, সেটা সঙ্গে সঙ্গে মাথার পেছনে নিয়ে যায় সেই আলোকে। তোমরা কি জানো আমরা দেখতে পাই এই ব্রেনের পেছনের অংশ। তাই আমাদের চোখ না আলোকে যোগ করতে পারে। আমাদের চোখ যদি একটা সিসিটিভি ক্যামেরার মতো হতো না, আকাশের দিকে টানা 10 ঘন্টা 15 ঘন্টা 20 ঘন্টা তাকিয়ে থাকলে দেখতে আকাশের প্রতিটা বিন্দুতে একটা করে তারা আমরা দেখতে পাই না। আর বড় বড় গ্যাসের মেঘ, এই এত তারা সবাই কি সূর্য? উত্তর হ্যাঁ এবং না। তার কারণ তারাদের প্রারম্ভিক ভর, মানে জন্ম মুহূর্তে যে ওজন ভর, তাদের পৃষ্ঠদেশের তাপমাত্রা আর তাদের কেমিক্যাল কম্পোজিশন বা রাসায়নিক গঠন ভিন্ন ভিন্ন। যদি ওজনের কথাই ধরো, ভরের কথায়, মাসের কথাই ধরো, এমনও তারা আছে সূর্যের মাত্র 0.08, মানে 8%। আবার এমনও আছে সূর্যের থেকে 100 গুণ বড়, 10,000 গুণ বড় ওজন, রাইট? মানে 10,000 শতাংশ বড়। সূর্যের ভর কত? 2-এর পিঠে 30টা শূন্য, তত কিলোগ্রাম। পৃথিবীর ওজন কত জানো? 6-এর পিঠে 24টা শূন্য। সূর্য প্রায় 3 লক্ষ গুণ বেশি ভারী পৃথিবীর থেকে। আর যে আকাশে তারা দেখছো না, সবার মধ্যেই সেই হাইড্রোজেন থেকে হিলিয়াময় শক্তি উৎপাদন হচ্ছে, আলো দেখতে পাচ্ছি। কিন্তু পৃষ্ঠদেশের তাপমাত্রা আলাদা আলাদা। 50,000 ডিগ্রি সেন্টিগ্রেডও আছে, আবার 1800 ডিগ্রি সেন্টিগ্রেড আছে। এই পৃষ্ঠদেশের তাপমাত্রার উপর ভিত্তি করে সূর্যদের তারাদের বিভিন্ন ধরনের শ্রেণী বিন্যাস করা হয়। সব থেকে উত্তপ্ত তারাদের বলা হয় ও তারা, তারপরে উত্তাপ বি তারা, এ তারা, এফ তারা, জি তারা, কে তারা, এম তারা। সূর্যের পৃষ্ঠদেশের তাপমাত্রা 5,600 ডিগ্রি সেন্টিগ্রেড। তো সূর্যকে যতই আমরা বলো খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে, কিন্তু একটি সাধারণ জি শ্রেণীর তারা ছাড়া, জি জি ফর গড, জি শ্রেণীর তারা ছাড়া কিছুই নয়। তোমাদের সঙ্গে আরো কোনোদিন দেখা হবে, তখন তোমাদেরকে আরো চাঞ্চল্যকর, এক্সাইটিং, রোমহর্ষজনক গল্প বলবো তারাদের জন্ম এবং মৃত্যু নিয়ে। কিন্তু আজকে বলি একটু, তারাদের জন্ম কোথা থেকে হয় জানো? তারাদের জন্ম হয় গ্যাস এবং ধূলিকণা সম্বলিত আন্তর নক্ষত্র মেঘ থেকে। আন্তর নক্ষত্র মেঘ মানে কি? খটমট। আকাশের দিকে যখন তাকায় দুটো তারা দেখতে পাই, তো দুদিকে দুটো তারা, মধ্যিখানে কালো অন্ধকার। কালো অন্ধকার মানে যে কিছু নেই এরকম নয়, বিরাট বিরাট মেঘ রয়েছে, আমরা দেখতে পাই না আমাদের চোখে। এই মেঘ থেকেই জন্ম নেয় তারারা। সত্যিকারের রং দেখবে বন্ধুরা, কেন আকাশ মহাকাশ আমাদেরকে এত বেশি আকর্ষণ করে? সত্যিকারের রং আকাশের গায়ে। এই মেঘটা কত বড় জানো? আমাদের আকাশের মেঘের সঙ্গে গুলিয়ে ফেলো না। আমাদের আকাশের মেঘ তো আবার কি, পৃথিবী মানে সূর্যের তৃতীয় গ্রহ সৌরজগতের, তার আবহাওয়া মণ্ডল। আর এই একটা মেঘ থেকে 1000 সৌরজগৎ তৈরি হতে পারে, 1000 সূর্য আর গ্রহ তৈরি হতে পারে একটা মেঘ থেকে। দেখবে অভূতপূর্ব রঙের খেলা, অভূতপূর্ব। দেখো কত বড় জানো? তোমাদের একটা উদাহরণ দিই। এই যে দেখছো এরকম একটা সিংহের মতো বেরিয়েছে উপরে মাথার কাছে, দেখো এখানে ছোট ছোট গুটি গুটি মতো দেখছো না? একটা, দুটো, তিনটে, এদিকে 4টে, 5টা। এই এক একটা গুটির আয়তন কত জানো? এই এক একটা গুটির মধ্যে এক একটা সৌর জগৎ বসে আছে, যেখানে আমাদের সৌরজগৎ মানে কত বড়, কতগুলো গ্রহ, কত দূর এক একটা গুটির মধ্যে বসে আছে। তাই বন্ধুরা, যাদের খুব বুদ্ধি, পড়াশোনা করে যারা অনেক উপরে ওঠে, তাদেরকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে প্রকৃতি। তোমরা ভাবো অনেক কিছু জানো তোমরা, আমাকে বোঝো তো, আমাকে বিশ্লেষণ করো। পারবে? এই বিরাটত্ব, এই অদ্ভুত রং, এই রং হয় বিভিন্ন কেমিক্যালসের জন্য, বিভিন্ন রসায়নের জন্য। দেখো, পিলার্স অফ ক্রিয়েশন, সৃষ্টির স্তম্ভ, 3টে ধূলিকণার স্তম্ভ, ডাস্ট, মহাশূন্যে এত জোরে উঠছে
যে ডগায় এত প্রচন্ড চাপ সৃষ্টি হচ্ছে, প্রতি মুহূর্তে নতুন তারা জন্মাচ্ছে। স্টেলার নার্সারি তারাদের জন্ম স্থান। তাই বন্ধুরা, এইটা দেখিয়ে শেষ করি। দেখো কিরকম ঘোড়ার মাথার মধ্যে না, একে বলা হয় হর্স হেড নেবুলা। নেবুলা মানে মেঘ। কত বড় জানো? এই যে মাথার ওপর থেকে এই ঘাড়ের তলা অব্দি আলোর ভ্রমণ করতে, ট্রাভেল করতে সময় নেয় 20 বছর। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় নেয় 8.3 মিনিট। আর এই অঞ্চল থেকে এই অঞ্চল আলোর যেতে সময় নেয় 20 বছর। এবার ভাবো, মহাকাশের বিরাট বিরাট ব্যাপ্তি জুড়ে অভূতপূর্ব প্রকৃতির খেলা। সেই প্রকৃতির খেলার মধ্যেই আমরা খুঁজে পাই অদ্ভুত বিজ্ঞান। তাই দূরবীনের মাধ্যমে, বড় বড় মান মন্দিরের মধ্যে দিয়ে বিরাট বিরাট বিজ্ঞানীরা তারা চেষ্টা করছেন শুধুমাত্র এই ছবি, এই রং দেখে আশ্চর্য হতে। শুধু তাই নয়, চেষ্টা করছেন প্রতিটা তারা, প্রতিটা মেঘ কি দিয়ে তৈরি, কিভাবে জন্মেছিল, কি অবস্থায় আছে, তারাদের জন্ম হচ্ছে কিভাবে, তারারা মারা যায় কিভাবে। আমাদের সূর্য যেমন 500 কোটি বছর পর আমাদের সূর্যের মৃত্যু হবে, কিভাবে হচ্ছে। এক অদ্ভুত জগৎ। তাই বলি, শুরু করেছিলাম আকাশ ভরা সূর্য তারা, শেষ করি আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারই মাঝখানে আমি পেয়েছি মোর স্থান। ভুলে যেও না, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে তোমার বুদ্ধি, তোমার মন, তোমার চিন্তা, তোমার শরীর, সেটিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ অস্তিত্ব। এই মাথার 25 থেকে 30 সেন্টিমিটারের মধ্যে তুমি ব্রহ্মাণ্ডকে দেখতে পাচ্ছ, ব্রহ্মাণ্ড নিয়ে আলোচনা করছো, তার গোপন তথ্যকে বার করার চেষ্টা করছো। তাই এই ব্রহ্মাণ্ড, এই সূর্য তারা, এই বিশ্ব ভরা প্রাণের মধ্যে আমি আমার নিজের স্থানকে খুঁজে পেয়েছি। চেষ্টা করতে হবে প্রতিদিনকার এই ঝগড়া ঝাঁটি, দুঃখ কষ্ট, আনন্দ, ব্যথা, সিনেমা দেখতে যাওয়া, মলে যাওয়া, ছুটতে যাওয়া, খেলতে যাওয়া, খেতে যাওয়া, সব ভুলে মহাশূন্যকে জানার চেষ্টা করো। মনটা না বড়, কল্পনার জগৎ আরো বড় হবে, জীবন অনেক সুন্দর হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। শেষ করছি।